where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। এই করোনা পরিস্থিতিতে স্কুল সকলেরই বন্ধ, তাই আশা করি ছাত্রছাত্রীরা সকলেই ভালো আছো। তো তোমাদের পড়াশোনার একটু বিঘ্ন ঘটছে, সেই জন্য মালদা জেলা প্রশাসন এবং মালদা ডিআই তাদের উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমাদের পঠন পাঠনে কোনো অসুবিধা না হয়। সেই জন্য ওনারা শিক্ষকদের আহ্বান করেছেন এই অনলাইন ক্লাসের জন্য। তো আমি সেই আহ্বান পেয়ে খুব ধন্য মনে করছি। আমি স্নেহাংশু চৌধুরী, ফিজিক্যাল সায়েন্সের টিচার, অক্রমণী স্কুল থেকে। আজ আমি দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী পড়াবো। পর্যায় সারণী তো প্রথম হচ্ছে এই পর্যায় সারণী কথাটার অর্থ কি? পর্যায় মানে হচ্ছে আনুভূমিক সারি, মানে এগুলোকে বোঝায় পর্যায়। আর সারণী কথাটার অর্থ হচ্ছে তালিকা। তার মানে পর্যায় সারণীকে যদি ভাঙা যায় তাহলে আমরা বলবো সেটাকে আনুভূমিক তালিকা। এবার প্রশ্ন হচ্ছে আনুভূমিক তালিকা কার? প্রথম হচ্ছে আমাদের বিজ্ঞানের যত উন্নতি হতে থাকে, সেই উন্নতি হবার সময় আমাদের মৌল আবিষ্কার হয়। তো সেই মৌলগুলো যখন সংখ্যাটা বাড়তে থাকে, তাদেরকে ভৌত এবং রাসায়নিক ধর্ম কিভাবে আলাদা করব, সেই নিয়ে বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে। তো প্রথম দিকে যেটা হয় যে ধাতু এবং অধাতুকে আলাদা করে চিহ্নিত করা হয়, মৌলগুলোকে আলাদা করা হয়, কিন্তু সেটা খুব একটা এফেক্টিভ হয়নি। পরবর্তীকালে 1808 সালে, প্রত্যেকেই জানবে, 9-এ পড়েছ, ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ এই তত্ত্বটা যখন আসার পর বলা হয় মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পারমাণবিক ভরের সাথে পরিবর্তিত হয়। এবং তখন বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করলেন, তাহলে মৌলগুলোকে সাজানোর ক্ষেত্রে পারমাণবিক ভর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার প্রশ্ন, পারমাণবিক ভর এই কথাটার অর্থ কি? এর অর্থ হচ্ছে একটা পরমাণুর প্রকৃত ভর, সেইটা দিয়ে মৌলের ভৌত রাসায়নিক ধর্মের একটা বিভাজন করার চেষ্টা করা হলো। এবং সেই চেষ্টা প্রথম আমাদের যিনি করলেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ডোবে রিনার। কিছু কিছু বইয়ে ডোবে রাইনারও থাকতে পারে, তো ডোবে রিনার আসেন। তিনি 1817 সালে, মানে ডাল্টনের পরমাণুবাদের পর 1817 সালে তার ত্রয়ী সূত্র দেন। তো তার এই সূত্রটা কি? তিনি কি করলেন, যেহেতু ডাল্টনের পরমাণুবাদ তখন চলে এসছে, তিনি করলেন কি, মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালেন এমন ভাবে যাদের রাসায়নিক ধর্মে মিল আছে, এই রকম 3টা করে মৌল তিনি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালেন। এবং সাজিয়ে তিনি বললেন
প্রথম এবং শেষ মানে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মাঝেরটার সাথে সমান হবে। তাহলে কথাটা আবার বলছি, রাসায়নিক ধর্মে সাদৃশ্য এরূপ তিনটি মৌলকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে প্রান্ত মৌল দুটির পারমাণবিক ভরের গড় মাঝেরটির সাথে সমান। এটাই ছিল তার সূত্র। কিরকম? সোডিয়াম, আচ্ছা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটার রাসায়নিক ধর্মের মিল। লিথিয়াম হচ্ছে 7, পটাশিয়াম 39, সোডিয়ামের গড় কত আসবে 46 মানে 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 এবং বাস্তবেও তাই দেখা গেছে। যখন ডোবেরিনার এই সূত্রটা দিচ্ছেন তখন কিন্তু 47টা মৌল আবিষ্কার হয়ে গেছে, 47টা মৌলের আবিষ্কার হয়েছে, কিন্তু তিনি যে সূত্রটা দিয়েছিলেন সেটা কিন্তু কয়েকটা মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই সেটটার ক্ষেত্রে প্রযোজ্য, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো এই রকম তিনি কিছু সালফার, সেলুরিয়াম, টেলুরিয়াম তার ক্ষেত্রে এই 4টা সেট তিনি দিয়েছিলেন। 47টা মৌলের ক্ষেত্রে কিন্তু এইরকম সেট পাওয়া যায়নি, অর্থাৎ তিনি একটা প্রচেষ্টা করেছিলেন কিন্তু তার প্রচেষ্টাটা সফল হয়নি, অর্থাৎ তার এই ত্রয়ী সূত্রটা গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে 1817 সালের পর একদম 1862-তে আর একটা সূত্র আসলো এবং সেই সূত্রটা অন্য সূত্রের থেকে একটু আলাদা। সেটা হচ্ছে টেলুরিক কুণ্ডলী সূত্র। টেলুরিক কুণ্ডলী সূত্র যেটা দেওয়া হয়েছে 1862 সালে। 1862 সালে এই সূত্রটা দেওয়া হয় এবং যে বিজ্ঞানী দিয়েছিলেন, বিজ্ঞানী সাকুতোয়া, বিজ্ঞানী সাকুতোয়া এই সূত্রটা দিয়েছিলেন। তোমাদেরকে আমি একটা প্রজেক্টের মাধ্যমে এই সাকুতোয়ার ঘটনাটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো একটা ছবি দেখানো হয়েছে। ছবিটায় এটা হচ্ছে একটা কুণ্ডলী। এই কুণ্ডলীটার গায়ে এইটা দেখো একটা সুতোর মতো লাগানো আছে। বলা হচ্ছে, তিনি বলেছেন একটা চোঙ, সেই চোঙের গায়ে যদি সুতোর মতো একটা রেখা কল্পনা করা যায় এবং সেই রেখাতে মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে যদি সাজানো যায় তাহলে এই যে রেখাগুলো আছে এই রেখার উপর একই ধর্ম বিশিষ্ট মৌলগুলো আসবে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল। তার সমস্যাটা হচ্ছে দেখা যাচ্ছে একই ধর্মের মৌলগুলো একই লাইনে আসছে না। তারও এই কুণ্ডলী সূত্র কিন্তু গ্রহণযোগ্য হয়নি। কিন্তু তার এই সূত্রের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তিনি প্রথম যিনি বোঝাতে পেরেছিলেন যে মৌলগুলো আছে তাদের রাসায়নিক ধর্মগুলো একটা শ্রেণী বরাবর কাজ করে।
কিন্তু তার এই সূত্রটা গ্রহণযোগ্য হয়নি। এবার যে সূত্রটা পড়ব, তাহলে কুণ্ডলী সূত্রের পর নেক্সট আসলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। যেটা আসে 1864 সালে। 1864 সালে নিউল্যান্ড অষ্টক সূত্র দিলেন। অষ্টক কথার অর্থ 8। নিউল্যান্ড এই 8 কথাটা কিভাবে আনলেন? যারা গান শেখো তারা অন্তত জানবে আমাদের যে গানের সুরগুলো আছে, সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। তাহলে আমি যদি সা থেকে শুরু করি তাহলে 1 2 3 4 5 6 7। আমি যদি এইটাকে ধরি তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ সা থেকে শুরু করে 8 নাম্বার যে সুরটা আছে সেটা কিন্তু সা। তিনি এই গানের সুরের সাথে মেলালেন কাকে? মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালেন এবং সাজিয়ে তিনি কি কথাটা বললেন আমি আগে সাজিয়ে নিই। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো সব হচ্ছে হালকা মৌল। পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর অনুসারে পরপর সাজালেন। এবার সাজিয়ে তার সূত্রটা কি? তিনি বললেন একটা নির্দিষ্ট কোনো মৌল থেকে শুরু করব। জাস্ট লিথিয়াম থেকে স্টার্ট করলাম। তাহলে লিথিয়াম এটা থেকে শুরু করছি। এর অষ্টম মৌলটা কে? তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে লিথিয়ামের সাথে সোডিয়ামের কিন্তু মিল থাকবে। আবার দেখো সোডিয়ামকে যদি ধরি ঠিক তার অষ্টম মৌল 1 2 3 4 5 6 7 8 পটাশিয়াম। তার মানে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে ঠিক তার অষ্টম মৌল যেটা পাবো তার সাথে যার থেকে শুরু করলাম তার ধর্মের মিল থাকবে, কিন্তু তার সূত্রের ব্যতিক্রমটা কোথায়? ক্যালসিয়ামের পর যখন আমি অষ্টম মৌলে যাচ্ছি তার সঙ্গে কিন্তু মিলছে না। অর্থাৎ ক্যালসিয়াম পর্যন্তই তার সূত্রটা প্রযোজ্য। নিউল্যান্ড যখন সূত্রটা দিচ্ছেন তখন 55 এলিমেন্টস আবিষ্কার হয়ে গেছে, 55টা মৌল কিন্তু আবিষ্কার হয়েছে, কিন্তু এখানটা কিন্তু 55টা মৌলের ক্ষেত্রে তার সূত্র প্রয়োগ করা গেল না। অর্থাৎ নিউল্যান্ডের অষ্টক সূত্র কিন্তু গ্রহণযোগ্য হলো না। তোমাদের আবার একটা আমি প্রজেক্টে দেখাবো, তারপরে আমি পরের একটু অংশটুকু বলছি। এবার যে বিষয়টা দেখাচ্ছি লোথারমিয়ার। লোথারমিয়ারের গ্রাফ তিনি কি করেছিলেন? অ্যাটমিক ভলিউম মানে পারমাণবিক আয়তনের সাথে পারমাণবিক ভরের একটা লেখচিত্র অঙ্কন করেছিলেন মৌলগুলোর নিয়ে। এবার পারমাণবিক আয়তন এই কথাটার অর্থ কি? আমরা জানি আয়তন মানে হচ্ছে যখন আমরা কোনো আয়তন বার করব ভর বাই ঘনত্ব বার করব। ভর বলতে কি? পারমাণবিক ভর। এবং পারমাণবিক ভরের পরিবর্তন হলে দেখা যাচ্ছে পারমাণবিক আয়তনেরও পরিবর্তন হচ্ছে। লোথারমিয়ার এই কার্ডটা মোটামুটি 1868 সালে দিয়েছিল, মানে 1864 নিউল্যান্ডের অষ্টক সূত্র, 1868 লোথারমিয়ারের গ্রাফ। এই লেখচিত্রে যেটা বলা হয়েছে তোমাদের, লেখচিত্রটা যদি ভালো করে লক্ষ্য করো, লেখচিত্রটা কিন্তু সপ্ত শীর্ষ লেখচিত্র বলা হয়। লেখচিত্রটা দেখতে অনেকটা পাহাড়ের মতো, যার পিক পয়েন্ট আছে। দেখো এগুলো হচ্ছে পিক পয়েন্ট বলে, এগুলো পিক পয়েন্ট, আর এগুলোকে বলে ডেপথ মানে ঢাল। এইগুলো হচ্ছে ঢাল।
যখন তিনি মৌলগুলোকে বসালেন এখানে পারমাণবিক আয়তন অনুসারে এবং যে লেখচিত্রটা পেলেন, লেখচিত্রের শীর্ষে যারা থাকছে সব কিন্তু হালকা মৌলগুলো বা ক্ষার ধাতুগুলো থাকছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এরা থাকছে। আর নিচে কারা থাকছে মানে ডেথ, মানে ঢালটাই কে থাকছে, ঢালটাই থাকছে হচ্ছে ভারী। পরে আমরা জানবো ভারী ধাতু অর্থাৎ সন্ধিগত মৌলগুলো কিন্তু নিচে থাকছে। দেখো কপার বুঝতে পারবে, ম্যাঙ্গানিজ বুঝতে পারবে, এইগুলো থাকছে। এবং এই পিক পয়েন্ট, যে কোনো পিক পয়েন্টের বাঁ দিকে দেখো ক্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, ব্রোমিন তড়িৎ ঋণাত্মক মৌল, ডান দিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই ধাতুগুলো থাকছে। অর্থাৎ পিক পয়েন্টের বাঁ দিকে থাকবে তড়িৎ ঋণাত্মক, ডান দিকে থাকবে তড়িৎ ধনাত্মক ধাতু। তার গ্রাফটা আমাদেরকে কি বোঝাতে সাহায্য করেছে? এটাই বোঝাতে সাহায্য করেছে যে পিক পয়েন্টে যারা থাকবে, মানে এই পিক পয়েন্টে যারা থাকবে তারা একটা শ্রেণীতে থাকবে, ঢালে যারা থাকবে তারা একটা শ্রেণীতে থাকবে, এই যে তড়িৎ ঋণাত্মক বাঁ দিকে যারা থাকবে তারা একটা শ্রেণীতে থাকবে, ডান দিকে যারা থাকবে তারাও একটা শ্রেণীতে থাকবে। অর্থাৎ তিনি এই লেখচিত্রের মাধ্যমে বোঝাতে পেরেছিলেন মৌলগুলোর যে ধর্ম বা পারমাণবিক আয়তন যে একটা নির্দিষ্ট নীতি মেনে চলছে। অর্থাৎ পিক পয়েন্টে যারা থাকবে তারা একই, ডেপ্থে যারা থাকবে তারা একই, বাঁদিকে যারা থাকবে তারা একই শ্রেণীভুক্ত হবে। অর্থাৎ তিনি একটা শ্রেণীর পরিকল্পনা দিয়েছিলেন যেখানে একই ধর্মের মৌলগুলো অবস্থান করবে। তাহলে আমরা জানলাম প্রথমে কে আসলেন, ডোবেরিনার, তারপরে কে আসলেন, সাকুতোয়ার, তার সূত্র নিয়ে কুণ্ডলী সূত্র, তারপরে নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপরে লোথার মিয়ার। এবার হচ্ছে 1869 সাল, এই সময় বিজ্ঞানী লোথার মিয়ার এবং মেন্ডেলিফ এরা দুজন মিলে পর্যায় সারণী নিয়ে একটা মানে তালিকা তৈরি করার চেষ্টা করলেন, দুজনে একসঙ্গে চেষ্টা করলেন। এবং তার মধ্যে 1869 সালে মেন্ডেলিফ যাকে বলা হয় পিরিয়ডিক টেবিলের মানে ফাদার অফ পিরিয়ডিক টেবিল, জনক বলা হয় মেন্ডেলিফ, তিনি পর্যায় সূত্র বিবৃত হয়, মানে তিনি একটা পরিকল্পনা দিলেন যে এইভাবে মৌলগুলোকে সাজানো যেতে পারে। তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্র, তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্র কি? তিনি লোথার মিয়ারের গ্রাফটাকে ফলো করেছিলেন এবং ফলো করে তিনি যে জিনিসটা বুঝেছিলেন মৌলের ভৌত বা রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আবার বলছি, মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ কথাটা ভালো করে বুঝবে, পারমাণবিক ভর ডাল্টন বলেছিলেন, পারমাণবিক ভরের সাথে ভৌত রাসায়নিক ধর্ম এটা লোথার মিয়ারের গ্রাফ থেকে এসছে, পুনরাবৃত্ত হয় নিউল্যান্ডের অষ্টক সূত্র 8 নম্বর মৌলে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ যতগুলো আগে সূত্র দেওয়া হয়েছে সেই সূত্রগুলোকে কম্বাইন করে তিনি এই সূত্রটা দিলেন। কিন্তু মেন্ডেলিফ লোথার মিয়ারকে ফলো করেছিলেন
লোথার মেয়ার 1870 সালে তার পর্যায় সূত্র দেয়, লোথার মেয়ার। কিন্তু তার এই সূত্রটার আগে মেন্ডেলিভ দিয়ে দেন। তার সূত্রটা গ্রহণযোগ্য হয়নি একটা কারণে। তিনি বলেছিলেন মৌলের ভৌত ধর্ম পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, কিন্তু মেন্ডেলিভ বলেছিলেন দুটোই। এবার ভৌত ধর্ম মানে কি? স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, পারমাণবিক আয়তন, এগুলোকে বোঝায়। রাসায়নিক ধর্ম বলতে কি? মৌলগুলোর রাসায়নিক বিক্রিয়া করা, কার সাথে? অক্সিজেনের সাথে, হাইড্রোজেনের সাথে। এই বিক্রিয়াগুলোর কথা তিনি বলেছিলেন, কিন্তু লোথার মেয়ার শুধু ভৌত ধর্ম বলেছিলেন। ওই জন্য মেন্ডেলিভের সূত্রটাই গ্রহণযোগ্য হয়। এবং 1869-এর পর 1871 সালে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা প্রকাশ পায়, এবং তিনি যে পর্যায় সারণীটা প্রকাশ করেছিলেন সেখানে মৌলগুলোকে অক্সিজেন বা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে যে যৌগ তৈরি করে সেই যৌগের ক্রম অনুসারে তিনি সাজিয়েছিলেন, অর্থাৎ অক্সিজেন পরমাণু কটা যুক্ত আছে সেই বেসিসে তিনি কিন্তু সাজিয়েছিলেন। হয়তো মেন্ডেলিভের পর্যায়, যেটা মূল পর্যায় সারণী, সেটা কিন্তু তোমরা বইয়ে হয়তো পাবে না। আমি তোমাদের মূল যেটা পর্যায় সারণী সেটা আমি প্রজেক্টে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের বইয়ে যে পর্যায় সূত্রটা পাবে সেটা আমি দেখাবো তারপর। তো মেন্ডেলিভ যে পর্যায় সূত্রটা করেছিলেন, যে পর্যায় সূত্রটা দিয়েছিলেন, সেই সূত্রে সঙ্গে আধুনিক যেটা তোমাদের বই আছে তার সাথে কিন্তু মিলবে না। ওই জন্য আগে প্রজেক্টটা দেখো, তারপরে আমি পরেরটা দেখাবো, তারপরে আমি মিলটা বলবো তোমাদের, ঠিক আছে? এইটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র। ভালো করে উপরগুলো দেখো, R2O, RO, R2O3, RO2, R2O3, RO3, R2O7, অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত বা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত, সেই অনুসারে তিনি এই চার্টটা তৈরি করেছিলেন। এই চার্টটা যদি ভালো করে দেখা যায় তার পিরিয়ডিক টেবিলের সারণী কথার অর্থটা কি, এখন তোমরা বুঝতে পারবে কেন পর্যায় সারণী। এতক্ষণ কিন্তু সারণীগুলো আসেনি। তিনি প্রথম ব্যক্তি যিনি মৌলগুলোকে একটা চার্টের আকারে প্রকাশ করতে পেরেছিলেন, এবং প্রকাশ করেছিলেন কি কতগুলো উলম্ব সারি। দেখো এইগুলোকে বলে উলম্ব সারি। কটা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টা উলম্ব সারি আছে। আর এই দিকে দেখবে 12টা আছে। এটা একদম 1871 সালের পিরিয়ডিক টেবিল। এটা কিন্তু আধুনিক নয়, এটা 1871 সালের ফার্স্ট পিরিয়ডিক টেবিল, এটা যেখানে 12টা পর্যায় দেখতে পাবে। এবং এই চারটার মধ্যে একটা জিনিস তোমরা খুঁজে পাবে না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। দেখো গোটা পিরিয়ডিক টেবিলে কোথাও খুঁজে পাবে না, কারণ মেন্ডেলিভ যখন পিরিয়ডিক টেবিল দিচ্ছেন 63টা মৌল, পরপর দেখো মৌল সংখ্যা বাড়লো, 63টা মৌলের তিনি পিরিয়ডিক টেবিল করেছেন, তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। ওই জন্য তার পিরিয়ডিক টেবিলে নিষ্ক্রিয় মৌল কিন্তু দেখতে পাবে না। এবং এইখানটা এক একটা শ্রেণী করা আছে, ভাগ করা, আর এইগুলোকে বলে হচ্ছে পর্যায়। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে 12টা পর্যায় দেখতে পাচ্ছি, 8টা শ্রেণী দেখতে পাচ্ছি। এটা মেন্ডেলিভের পর্যায় সারণী। পরবর্তীকালে এই সারণীটাকে মডিফাইড করা হয়, এবং মডিফাইড করে যেটা আসছে আমি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমাদের মডিফাইড করা, মানে মেন্ডেলিভের পর্যায় সারণীকে সংশোধিত। যখন এই মৌলগুলো দেওয়া হচ্ছে সেটা 100+ আছে মৌল, তার যে নিয়ম পারমাণবিক ভরের পর্যায়ক্রমে যে পুনরাবৃত্ত হয়, পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, সেই নিয়ম মেনে মৌলগুলোকে এই পিরিয়ডিক টেবিলে বসানো হয়েছে। এটা কিন্তু 100+ আছে মডিফাইড মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। এবার দেখো ওখানে পর্যায় দেখেছিলে 12টা, এখানে দেখো 7টা। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণী যখন মডিফাইড করা হলো তখন কিন্তু দেখা গেল 7টা পর্যায়, 8টা শ্রেণী। এই শ্রেণীটা নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়েছে, সেই নিষ্ক্রিয় মৌল। পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকবে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায়, কটা শ্রেণী? উত্তর 7টা পর্যায়,
8টা শ্রেণী। মেন্ডেলিভ কিন্তু 0 শ্রেণীর কথা একবারও বলে যাননি, কারণ তার সময় 0 এই শ্রেণীটা ছিল না। তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে মৌলগুলোকে একটা সঠিক ক্রমে সাজানো গেছে। কি ভুল আছে, কি গুরুত্ব আছে সেটা পরে বলবো। এই সারণীটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছ, আগেরটা যেটা দেখতে পাচ্ছ, আগের যেটা আছে সেটা 1871 সাল। এইটা মোটামুটি তার 5-6 বছর পরে এটা সংশোধিত হয়ে বেরিয়েছিল। এইটা হচ্ছে সেই সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণী, যেটা তোমাদের বইয়ে আছে। আগেরটা কিন্তু নেই। এই জিনিসটাই তোমরা বইয়ে দেখতে পাবে এবং হেডিং এ লেখা থাকবে সংশোধিত মেন্ডেলিভের পর্যায় সারণী। আচ্ছা, তাহলে আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী, সেখান থেকে কি জানলাম? পর্যায়। পর্যায় কোনটা? আনুভূমিক। এই যে আনুভূমিক গুলো, তাহলে আনুভূমিক বা অনুভূমিক সারি। এটা কটা আছে? 7টা। শ্রেণী। শ্রেণী কোনটা? এই উলম্ব সারিগুলো, উলম্ব উলম্ব সারি। এটা কটা? 8টা। তো তারটা রোমান হরফে আছে, তো রোমান হরফে লিখে রাখলাম 8টা। তাহলে 7টা পর্যায়, 8টা শ্রেণী আছে। তার পিরিয়ডিক টেবিলের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে তার পিরিয়ডিক টেবিলের গুরুত্ব কি? তাহলে গুরুত্ব যদি আমাকে জানতে হয়, তার আগের একটু পিরিয়ডিক টেবিলটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আগের পিরিয়ডিক টেবিল যেটা মেন্ডেলিভ করেছিলেন ফার্স্ট, মডিফাইড নয়। তার পিরিয়ডিক টেবিলে দেখো এখানটা একটা ফাঁকা, এখানটা একটা ফাঁকা, এখানটা একটা ফাঁকা, এরকম ফাঁকা জায়গা আছে। তো আমি একটু এগুলোই বলছি। এই ফাঁকা জায়গাটাই তিনি 44, 68, 72 লিখে রেখেছেন। এগুলো কি? পারমাণবিক ভর। তিনি যখন পিরিয়ডিক টেবিল করছিলেন, তিনি এতটাই ভবিষ্যৎ সম্পর্কে মানে দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। তিনি বলেছিলেন এই জায়গাটা কোন মৌল বসবে, তার ধর্ম কি হবে, সেই সব কথা বলে গেছেন, কিন্তু মৌলগুলোর নাম বলে যেতে পারেননি। এই পজিশনগুলোর তিনি আলাদা করে একটা নাম বলে গেছিলেন। একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। অর্থাৎ বোরনের সাথে মিল, অ্যালুমিনিয়ামের সাথে মিল, সিলিকনের সাথে মিল। দেখো সবার উপরে তারাই আছে। এবং সেই মিল থাকার জন্য তিনি এই নাম করে গেছিলেন। পরবর্তীকালে এই জায়গাগুলোতে যখন মৌল আবিষ্কার হলো, দেখা গেল মেন্ডেলিভ যে ধর্মগুলোর কথা বলেছেন সেই মৌলগুলোর ধর্ম মিলে যাচ্ছে এবং পারমাণবিক গুরুত্বগুলো মিলে যাচ্ছে। এবং পরবর্তীকালে এই জায়গাগুলো কিন্তু ফিল আপ হয়েছে। এবং ফিল আপ হওয়ার পর মডিফাইড ভার্সনে এবার দেখাচ্ছি এই জায়গাটা কারা বসেছে। এবার এইটা হচ্ছে মডিফাই করা হয়েছে। মডিফাই করার পর দেখো বোরন, অ্যালুমিনিয়াম আছে। তার মানে আমাদের যে একা বোরন ছিল, একা অ্যালুমিনিয়াম ছিল, একা সিলিকন ছিল, সেই সব জায়গায় আমাদের কিন্তু মৌলগুলোকে স্থাপন করা হয়েছে। যেমন হচ্ছে একা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম বসেছে, একা সিলিকন, জার্মেনিয়াম বসেছে। দেখো গ্যালিয়াম, জার্মেনিয়াম এই জায়গাগুলো কিন্তু অধিকার করে নিয়েছে। তার মানে কি? তার যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেই ভবিষ্যৎবাণী অনুসারে দেখো তার পিরিয়ডিক টেবিলে আগেরটায় যতগুলো ফাঁকা জায়গা ছিল সব ফাঁকা জায়গা কিন্তু পারমাণবিক ভর অনুসারে ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ তার পিরিয়ডিক টেবিলের গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো মৌলগুলোকে তিনি সঠিক পারমাণবিক গুরুত্ব অনুসারে তিনি সাজিয়েছিলেন। অর্থাৎ তিনি মৌলগুলোকে একটা পর্যায়
শ্রেণীতে ভাগ করেছিলেন, সঠিক তালিকা তৈরি করেছিলেন এবং কিছু অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যৎবাণী করে গেছিলেন, যেগুলো পরবর্তীকালে মৌলগুলো ঠিক সেই জায়গাতেই বসানো সম্ভব হয়েছিল। কিন্তু তিনি মুখে একটা কথা বলেছিলেন যে পারমাণবিক ভরের সাথে, মানে পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে তিনি সাজিয়েছেন। তার মানে আমাদের হিসাব কি, যে বড় সে আগে থাকবে, যে ছোট সে পরে থাকবে। কিন্তু তার পর্যায় সারণীতে কিছু ত্রুটি থেকে গেছে নতুন মৌল আবিষ্কারের পর। কি রকম দেখো, এখানটা আর্গন আছে, এখানটা পটাশিয়াম আছে। মোটামুটি তোমার আর্গন হচ্ছে 39.94, পটাশিয়াম 39.10। তার মানে এটা ছোট, এটা বড়। হিসাব মতো এটাকে এখানে থাকার কথা, এটাকে এখানে থাকার কথা, কিন্তু সেটা নেই। আরেকটা জায়গায় আছে দেখো, কোবাল্ট নিকেল, কোবাল্ট 58.93, 58.71, এটাকে আগে এটাকে পরে, কিন্তু সেটা নেই। আরেকটা আছে, এই জায়গাটা আছে টেলুরিয়াম আর আয়োডিন 137, 136.90, এটা আগে এটা পরে, কিন্তু সেটা নেই। অর্থাৎ তিনি যখন সাজিয়েছেন, সাজানোর সময় পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজানোর সময় তিনি কিছু কিছু ক্ষেত্রে সঠিকভাবে সাজাতে পারেননি। অর্থাৎ এটা কিন্তু একটা ত্রুটি, যে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রম এটা কিন্তু গোটা পিরিয়ডিক টেবিলে মেইনটেইন করতে পারেননি, একটা ত্রুটি। তিনি বলেছেন একটা শ্রেণীতে যারা থাকবে, যে সমস্ত মৌল থাকবে, তাদের ধর্মের সাদৃশ্য থাকবে। কিন্তু এই পিরিয়ডিক টেবিলটা যদি দেখো, এই পিরিয়ডিক টেবিলে দেখো, এই দিকে যারা আছে তারা ক্ষার ধাতু, এই দিকে যারা আছে মুদ্রা ধাতু। ক্ষার ধাতুর ধর্ম আলাদা, মুদ্রা ধাতুর ধর্ম আলাদা। ক্ষার ধাতুরা খুব সক্রিয়, আমরা জানি সোডিয়াম খুব সক্রিয়, জলে পড়লে আগুন লেগে যায়। কিন্তু মুদ্রা ধাতু আমরা অর্নামেন্টস পরে থাকি, যদি সেটা হয়ে যেত তাহলে আমরা কেউ অর্নামেন্টস পরতাম না, সোনা রূপা এগুলো পরতাম না। তার মানে এদের সক্রিয়তা কম, এদের সক্রিয়তা বেশি, কিন্তু একই শ্রেণীতে রাখা হয়েছে। অর্থাৎ ভিন্ন ধর্ম বিশিষ্ট মৌল সব, কিন্তু তাদেরকে একসাথে রাখা হয়েছে। তাহলে এইটা হচ্ছে তার শ্রেণী বরাবর যে কথাটা বলেছেন, সেই কথাটার সাথে কিন্তু তার সাজানোটা মিলল না। আর কি ত্রুটি? তিনি বলেছেন একটা উলম্ব সারি, এটা উলম্ব সারি, এটা আনুভূমিক সারি, একটা আনুভূমিক সারি, একটা উলম্ব সারি পরস্পর যদি ছেদ করে, সেই ছেদে যে বক্সটা আসবে, সেই বক্সে একটাই মৌল থাকবে। কিন্তু সাজানোর সময় দেখো একটা বক্সের মধ্যে তিনটা মৌল। তাহলে 8 নাম্বার শ্রেণীতে যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু তিনটা করে আছে। তার মানে তিনি যে কথাটা মুখে বলেছেন তার সাথে এগুলোর মিল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 8 নাম্বার শ্রেণীতে একসঙ্গে তিনটা করে মৌল, এটাও তার পিরিয়ডিক টেবিলের একটা ত্রুটি। তো এই হচ্ছে 8টা, তাহলে এটাও একটা ত্রুটি। পরবর্তীকালে আইসোটোপ যখন আবিষ্কার হলো, আইসোটোপ আবিষ্কারের পর দেখা গেল আইসোটোপ গুলো একই মৌলের হচ্ছে, কিন্তু তাদের পারমাণবিক গুরুত্ব আলাদা। তাহলে তাদেরকে আমি কোথায় বসাবো? পারমাণবিক গুরুত্ব অনুসারে যদি সাজানো যায় তাহলে একই ঘরে ওরা থাকবে না। তাহলে আইসোটোপের স্থান নিয়ে মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটা ত্রুটি দেখা দিল। তার মানে মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব যেমন আছে, তেমন কিছু ত্রুটিও আছে। ত্রুটিগুলো আমি আরেকবার বলছি। পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজাতে গিয়ে কিছু কিছু জায়গায় পারমাণবিক কম পারমাণবিক গুরুত্বের মৌল বেশি পারমাণবিক গুরুত্বের মৌলের পরে স্থান পেয়ে গেছে। যেমন হচ্ছে আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল। আচ্ছা, আর এইদিকে হচ্ছে আয়োডিনের সাথে থ্যালিয়ামের সাথে আয়োডিনের পার্থক্য আছে, এই একটা ত্রুটি। একই গ্রুপে যারা থাকবে তাদের ধর্ম একই হবে, কিন্তু পর্যায় সারণীতে তিনি যখন একই গ্রুপে দু ধরনের মৌলকে দিয়েছেন, যেমন প্রথম শ্রেণীর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সক্রিয় ক্ষার ধাতুর সাথে মুদ্রা ধাতুকে রেখেছেন, দুটোর ধর্ম কিন্তু আলাদা। অর্থাৎ ভিন্ন ধর্মী মৌলকে একই গ্রুপের মধ্যে স্থান দিয়েছেন। একটা বক্সের মধ্যে ইন্টারসেকশন, এই বক্সের মধ্যে একটা
একটাই মৌল থাকবে, কিন্তু তিনি 8 নম্বরে একসাথে 3টা করে মৌলকে স্থান দিয়েছেন। আইসোটোপ গুলো পারমাণবিক গুরুত্ব আলাদা কিন্তু মৌল একই, তার মানে তাদেরকে যদি সাজাতে যাই তাহলে সঠিক স্থান পাবো না। তাহলে সেই সঠিক স্থান না পাওয়ার জন্য তার পিরিয়ডিক টেবিলে এই ত্রুটি আসে, এই ত্রুটিগুলো তার আসে। তার মানে তার পিরিয়ডিক টেবিলকে আবার সংশোধন করার প্রয়োজন দেখা দেয়। এই পিরিয়ডিক টেবিলটায় কিছু বৈশিষ্ট্যের কথা বলছি আমি। দেখো, এক একটা শ্রেণীতে দুটো করে ভাগ আছে, এবি 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 করে আপ টু কত দূর 7 পর্যন্ত আছে। এই এবি গুলোকে বলা হচ্ছে উপশ্রেণী, অর্থাৎ মডিফাই যখন করা হলো মেন্ডেলিফের পর্যায় সারণী, প্রত্যেকটা শ্রেণীর মধ্যে 1 থেকে 7, এই 7টা শ্রেণীকে দুটো করে উপশ্রেণীতে ভাগ করা হলো এবং বলা হলো এতে যারা থাকবে তাদের ধর্ম একই, বিতে যারা থাকবে তাদের ধর্ম একই, একই শ্রেণীতে অবস্থান করলেও এ আর বি এর ধর্ম কিন্তু আলাদা হবে। তার মানে প্রত্যেক ক্ষেত্রে তাই এর ধর্ম যা হবে বি এর ধর্ম আলাদা, কিন্তু একই গ্রুপে থাকলেও দুজনের ধর্মের মধ্যে পার্থক্য থাকবে। এগুলোকে বলে উপশ্রেণী। এবং 4, 5, 6 এইখানে দু ধরনের সারির কথা বলা হলো, একটা হচ্ছে যুগ্ম সারি, একটা হচ্ছে অযুগ্ম সারি। পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই যে সারিগুলো আছে পরপর সোজা চলে যাচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে যুগ্ম সারি। তারপরে আছে কপার, আচ্ছা সিলভার, সোনা, সিইউ, এজি, এইউ, এগুলোকে বলা হচ্ছে অযুগ্ম সারি। তার মানে 4, 5, 6 এর ক্ষেত্রে দুটো করে সারি, উপরের গুলোকে বলবো যুগ্ম সারি আর নিচের যে সারিগুলো থাকবে সেগুলোকে বলবো অযুগ্ম সারি। এবং নিচের দিকে যে মৌলগুলো আছে এগুলো আমি লাস্টের যে পিরিয়ডিক টেবিল পড়াবো সেখানে ব্যাখ্যাটা দিব। এখন এই পিরিয়ডিক টেবিলের, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের সংশোধনের প্রয়োজন দেখা দিল, কারণ তার পিরিয়ডিক টেবিলে ত্রুটি খুঁজে পাওয়া গেল। এবার সেই সংশোধনটা আমি বলবো। এবার আসলেন বিজ্ঞানী মোজলে। আধুনিক পর্যায় সারণী নিয়ে আধুনিক পর্যায় সারণী তিনি আসলেন কি করতে? এই যে ত্রুটিটা পাওয়া গেল, পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজিয়ে ত্রুটি পাওয়া গেল, তার মানে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পারমাণবিক গুরুত্বের উপর নির্ভর করে না, এটাই তার মাথায় প্রশ্ন আসলো। এই জন্য তিনি কি করলেন, মৌলগুলোকে নিয়ে তীব্র ইলেকট্রনের ফ্লো করলেন। তার ফলে তার থেকে যে রশ্মিগুলো নির্গত হলো সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর তিনি সিদ্ধান্তে আসলেন যে মৌলের রাসায়নিক ধর্ম যেটা নির্ভর করে পারমাণবিক গুরুত্বের উপর নয়, পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্কের উপর, ক্রমাঙ্কের উপর। এই পারমাণবিক ক্রমাঙ্ক মানে কি আমরা জানি, একটা মৌলের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যাকে বোঝায়। আর আমরা পড়েছি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে সেকে মুক্ত ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বা যোজক ইলেকট্রন। তার মানে পারমাণবিক ক্রমাঙ্ক মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা। অর্থাৎ তিনি সিদ্ধান্তে আসলেন মৌলগুলোকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে নয়, পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তবেই কিন্তু সঠিক পর্যায় সারণী পাওয়া যাবে। এবং তিনি মেন্ডেলিফের পর্যায় সূত্রে জাস্ট একটা কথা চেঞ্জ করলেন। তিনি বললেন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম মৌলের পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। অর্থাৎ পারমাণবিক গুরুত্বের জায়গায় গুরুত্ব কথাটা উঠিয়ে
পারমাণবিক ক্রমাঙ্ক কথাটা যুক্ত করলেন এবং দেখা গেল তিনি যে পর্যায় সারণীটা দিলেন, মেন্ডেলিফের পর্যায় সারণীর যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো কিন্তু আর থাকলো না। ঠিক আছে, যেমন এখানটা আমরা যদি দেখি হাইড্রোজেন 1, হিলিয়াম 2 পরপর সাজানো হয়েছে নিয়ন পর্যন্ত। ত্রুটিটা কি ছিল? আর্গন, পটাশিয়াম। আর্গন 18, পটাশিয়াম 19, তার মানে আর্গনের পরে কিন্তু পটাশিয়াম হবে, তার মানে পারমাণবিক গুরুত্ব অনুসারে করতে গেলে ভুল হচ্ছে, কিন্তু ক্রমাঙ্ক অনুসারে যদি করতে যায় সেই ভুলটা কিন্তু আর থাকছে না। অর্থাৎ তার যে ত্রুটিগুলো ছিল, যেমন কোবাল্ট নিকেল, এখানেও যে ভুলটা ছিল সেই ভুলটাও সংশোধন হলো। তার মানে তার যে ভুলটা ছিল সেটা পারমাণবিক গুরুত্ব হিসেবেই তিনি ধরেছিলেন যে ভৌত রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রক, কিন্তু সেটা নয়। ভৌত রাসায়নিক ধর্ম, বিশেষ করে রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। ওই জন্য পারমাণবিক ক্রমাঙ্ককে মৌলের নিজস্ব ধর্ম বলে, কারণ ক্রমাঙ্ক যদি পরিবর্তিত হয় মৌলের রাসায়নিক ধর্মগুলো কিন্তু পরিবর্তিত হতে থাকবে। তার মানে আমাদের যে মোজলের যে পিরিয়ডিক টেবিল সেটা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্কের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, এবং তখন কিন্তু এই মৌলগুলোর আবিষ্কার হয়ে গেছে, কারণ এটা নিয়ার অ্যাবাউট 1816, 1916, 17 ব্যাপার। আর মেন্ডেলিভ এসছে 1871 সাল, আর এটা হচ্ছে 1916 থেকে 1917 সালের ঘটনা। যখন এটা দেওয়া হচ্ছে তখন নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গেছে। তার মানে মোজলের যে পিরিয়ডিক টেবিল পর্যায় একই থাকলো 7টা, কিন্তু শ্রেণী সেটা কিন্তু হয়ে গেল 8, আর 1 0 যোগ হলো 9টি। তার মানে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 7টা, শ্রেণী হচ্ছে 9টা। মেন্ডেলিভের পর্যায় সারণী পর্যায় হচ্ছে 7টা, শ্রেণী হচ্ছে 8টা। খুব ভাইটাল, পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা থাকে। অনেকে ভুল করে কি করো, মেন্ডেলিভও 9 করে দাও, মোজলেও তো 9 হবে, মেন্ডেলিভকে 9 করে দাও। মেন্ডেলিভ হবে 8, মোজলে হবে 9। এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীর প্রত্যেকটা পর্যায়ে কটা করে মৌল থাকবে এখান থেকে তো গুণে বলা যাবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এটার এক একটা নাম আছে। প্রথম 1 নাম্বার যে পর্যায়টা আছে সেটাকে বলে হ্রস্ব পর্যায়, মানে ছোট। কটা থাকে? 2টো মৌল থাকে, হাইড্রোজেন, হিলিয়াম। 2 নাম্বার পর্যায়, এখানে 8টা মৌল থাকবে, এটা হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। 3 নম্বরে থাকবে, এখানেও থাকবে 8টা, এটা হচ্ছে দ্বিতীয় হ্রস্ব পর্যায়। নেক্সট 4 নম্বর পর্যায়, এখানে থাকবে 18টা মৌল, তার মানে 2, 8, 8, তারপরে হচ্ছে 18টা মৌল। এটা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়। 5 নাম্বার, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, এখানেও কটা থাকবে? 18টা মৌল থাকবে। 6 নাম্বার শ্রেণী, এই পর্যায়, শ্রেণী বলছি, এটা পর্যায় হবে। 6 নাম্বার পর্যায়, এখানে থাকবে হচ্ছে তোমাদের 32টা মৌল, অতি দীর্ঘ পর্যায়। লাস্টেরটা কিন্তু অসমাপ্ত, কেন? এখানে তখনও কিন্তু আবিষ্কার হয়নি। তাহলে আবার বলছি, 1 নাম্বার হ্রস্ব পর্যায় 2টো করে মৌল থাকে, 2টো মৌল। 2 নাম্বার প্রথম হ্রস্ব পর্যায় 8টা মৌল। 3 নাম্বার পর্যায় দ্বিতীয় হ্রস্ব পর্যায় 8টা মৌল। 4 নাম্বার প্রথম দীর্ঘ পর্যায় 18টা মৌল। 5 নাম্বার দ্বিতীয় দীর্ঘ পর্যায় 18টা মৌল। 6 নাম্বার অতি দীর্ঘ পর্যায় 32টা মৌল। 7 নাম্বার অসম্পূর্ণ পর্যায়, কারণ এখানে মৌল সংখ্যা আবিষ্কার হয়নি, ওই জন্য সেখানে সংখ্যাটা বসানো যায়নি। এই হচ্ছে তার আধুনিক পিরিয়ডিক টেবিল, যেখানে মৌলগুলোর সম্পর্কে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু আবার সেই কিন্তু তারও পিরিয়ডিক টেবিলে ভুল থেকে গেছে। সেটা কি? আইসোটোপ গুলোকে বসানো হয়েছে, কারণ আইসোটোপ আমরা জানি আইসোটোপ
তার ক্ষেত্রে কি হয়, পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকে, তাহলে একই জায়গাতে বসবে, অসুবিধা নেই। অসুবিধাটা কোথায়? হাইড্রোজেন। হাইড্রোজেনের অবস্থানটা কি হবে, তার পিরিয়ডিক টেবিলে কিন্তু এটা একটা সম্পূর্ণ মানে ভুলটা সংশোধন করা যায়নি, এখনো যায়নি। তো হাইড্রোজেন কি, হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সাথে বসানো আছে। কারণ ক্ষার ধাতুর যদি ইলেকট্রন বিন্যাস করা যায় বাইরে একটা, হাইড্রোজেনেরও বাইরে একটা, ওই জন্য 1 নম্বরেই বসানো আছে। আবার হাইড্রোজেন কিন্তু অধাতু আর এরা সব ধাতু, তার মানে হাইড্রোজেনের কোথায় বসানো যায়? 7 নম্বরে বসানো যায়। তাহলে 1এও বসানো যায়, 7এও বসানো যায়, কিন্তু আমরা কোথায় বসাবো, এক্স্যাক্টলি কোথায় বসাবো সেইটা কিন্তু বলা সম্ভব হয়নি। প্লাস এই যে উপশ্রেণীগুলো আছে, এই উপশ্রেণীগুলো একসঙ্গে থাকার ফলে আমাদের পিরিয়ডিক টেবিলকে সঠিকভাবে চেনার অসুবিধা হচ্ছে, কারণ একই শ্রেণীর মধ্যে 2 ধরনের মৌল, তো সেটাও একটা অসুবিধা। সেই অসুবিধাগুলোকে দূর করার জন্য বর্তমানে সবথেকে বেশি গ্রহণযোগ্য যে পিরিয়ডিক টেবিল, যেটা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে নীল বোরের মডার্ন দীর্ঘ মানে এক্সটেন্ড লং পিরিয়ডিক টেবিল, দীর্ঘ পর্যায় সারণী। সেখানটার চিত্র মেন্ডেলিফের দেখলে, মোজলেরটা মানে আধুনিক মডিফাইড। এবার দেখো সবথেকে গ্রহণযোগ্য পিরিয়ডিক টেবিল, এইটা হচ্ছে তোমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। দেখো এখানে এ বি বলে কিছু নেই, এবং পিরিয়ডিক টেবিলটা দেখো এক্সটেন্ড করে গেছে। আসলে কি করা হয়েছে, করা হয়েছে কি 1 থেকে 7 দুটো করে উপশ্রেণী ছিল, তাহলে 7 দুগুণ 14, 8 নম্বরে 3টা করে মৌল ছিল, তাহলে 14 আর 3 17, আর একটা শূন্য শ্রেণী 18। দেখো 1 থেকে 18 পর্যন্ত শ্রেণী আছে, তার মানে যে উপশ্রেণীগুলো ছিল সেগুলোকে ভাঙা হয়েছে। 8 নম্বরে মেন্ডেলিফের পর্যায় সারণীতে যে ত্রুটি ছিল একসঙ্গে 3টা করে মৌল, তাকেও আলাদা করা হয়েছে, আর নিষ্ক্রিয় মৌলগুলোকে রাখা হয়েছে। তার মানে মডার্ন পিরিয়ডিক টেবিল সেখানে পর্যায় 7টাই আছে, কিন্তু শ্রেণী 18টা হয়ে গেছে। তার মানে আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, মেন্ডেলিফ পর্যায় 7 শ্রেণী 8, মোজলে আধুনিক পর্যায় সারণী পর্যায় 7 শ্রেণী 9, দীর্ঘ পর্যায় সারণী নীলবোর পর্যায় 7 শ্রেণী 18। অর্থাৎ পরিবর্তনটা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রেণীতে হয়েছে, পর্যায়ে কিন্তু হয়নি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী পর্যায় 7 শ্রেণী 18টা, পর্যায় 7 শ্রেণী 18টা। এই পর্যায় সারণী করা হয়েছে কিন্তু ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। তাহলে মেন্ডেলিফ পারমাণবিক ভর অনুসারে, মোজলে পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে, আধুনিক পর্যায় সারণী মানে দীর্ঘ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস অনুসারে। তার মানে পিরিয়ডিক টেবিলের পরিবর্তনটা ধীরে 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 কিন্তু এই জায়গায় এসে ঠেকেছে, এবং এটাই সবথেকে গ্রহণযোগ্য। দেখো গোটা পিরিয়ডিক টেবিলটা কিন্তু ফুলফিল হয়ে আছে, এখানে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। 120 পর্যন্ত আমাদের মৌল কিন্তু আবিষ্কার হয়ে গেছে, এইখানে কিন্তু সেই পিরিয়ডিক টেবিলটাই দেখানো হচ্ছে। এই পিরিয়ডিক টেবিলের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা কি? প্রত্যেকটা শ্রেণীর বা ভাগ করা হয়েছে দেখতে কি রকম। দেখো এইদিকে একটা টাওয়ার, এইদিকে একটা টাওয়ার, মাঝখানে লিংক, টুইন টাওয়ারের মতো, দুদিকে দুটো টাওয়ার, মাঝখানে লিংকেজ হয়েছে। আসলে কি এইগুলো হচ্ছে ধাতু, এগুলোর মধ্যে ধাতু অধাতু সবই আছে। এই ধাতু এবং অধাতুকে মিলিত করেছে এই মাঝের গুলো, এই জন্য এদের একটা বিশেষ নাম দেওয়া হয়েছে। প্রত্যেকটা শ্রেণীর একটা করে নাম আছে, তাহলে আমি সেইগুলো দেখাচ্ছি। 1 নম্বর শ্রেণী,
এদের কি নাম? ক্ষার ধাতু বলে। কেন? ক্ষার ধাতু। যেমন সোডিয়াম পটাশিয়াম আছে, এদের যোজ্যতা 1, এরা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার KOH NaOH তৈরি করে, সেই জন্য এরা হচ্ছে ক্ষার ধাতু। 2 নম্বর শ্রেণী, এগুলোকে বলে ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল মানে কি? আমাদের যে মাটির উপাদান, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আমাদের যে মাটির উপাদান, সেই মাটির উপাদানে কিন্তু এই ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো থাকে, এই জন্য এগুলোর নাম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। 3 থেকে 12 নম্বর শ্রেণী, 3 থেকে 12 নম্বর শ্রেণী, এইখানে নেয়ার 40টা মৌল আছে, এদেরকে আমরা বলি সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল, সন্ধি মানে কি? সম্পর্ক স্থাপন করা। কেন সন্ধিগত মৌল? এরা ধাতু অধাতুর মধ্যে সম্পর্ক তৈরি করছে। এদের কিছু বৈশিষ্ট্য আছে, এরা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, যেমন আমরা পড়েছি সংকেতের সময় মার্কিউরাস মার্কিউরিক, কিউপ্রাস কিউপ্রিক, তার মানে পরিবর্তনশীল যোজ্যতা। কালারিং কম্পাউন্ড তৈরি করে, যেমন আমাদের তুতে গ্রিন ভিট্রিয়াল, হোয়াইট ভিট্রিয়াল, যেটা কপার দিয়ে আয়রন দিয়ে তৈরি, তাহলে এইগুলো কি? আমাদের কালারিং কম্পাউন্ড। জিঙ্ক থাকে, কালারিং কম্পাউন্ড, এগুলো সব এইখানে থাকে, এদেরকে সন্ধিগত মৌল বলে। 11 নম্বর শ্রেণী, 11 নম্বর শ্রেণী, এদেরকে বলে মুদ্রা ধাতু। কারণ এগুলো অর্নামেন্টস তৈরি করতে কাজে লাগে, যেমন হচ্ছে কপার, সিলভার, সোনা, এরা মুদ্রা ধাতু। আচ্ছা, নেক্সট 15 নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী, নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল, এটাকে বলে নিক্টোজেন শ্রেণী। কেন? এখানটা যারা আছে দেখো, নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আমাদের নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া পাই, ফসফরাস থেকে ফসফিন। অ্যামোনিয়ার গন্ধ কিন্তু খুব ঝাঁঝালো গন্ধ, আমাদের যে ল্যাট্রিন যে গন্ধগুলো পাওয়া যায় সেটা অ্যামোনিয়ার গন্ধ। ফসফরাস, ফসফিন, মাছের আঁশ যেরকম গন্ধ হয়, ফসফিনের গন্ধ সেই রকম, শ্বাসরোধকারী। নিক্টোজেন মানে শ্বাসরোধকারী, এই জন্য এটাকে বলা হয় নিক্টোজেন মৌল। নেক্সট হচ্ছে 16 চ্যালকোজেন। চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মানে কি? যারা আকরিক প্রস্তুত করে। আকরিক ধাতু চ্যাপ্টার যখন পড়া হবে তখন বুঝবে আমাদের প্রকৃতিতে ধাতুগুলো হয় অক্সাইড নাহলে সালফাইড রূপে অবস্থান করে। দেখো অক্সাইড আছে, সালফাইড আছে, তার মানে এরা আকরিক প্রস্তুতিতে লাগে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি ধাতু? চ্যালকোজেন ধাতু বলে। 17 নম্বর হ্যালোজেন। হ্যালোজেন বলে এদেরকে। হ্যালোজেনে কে আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা আছে। হ্যালোজেন কথার অর্থ কি? অজৈব লবণ থেকে প্রস্তুত, অর্থাৎ সমুদ্রের লবণ থেকে প্রস্তুত যে যৌগ তাদেরকে বলে হ্যালোজেন। যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড থেকে প্রস্তুত করা হয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন। 18 নম্বর শ্রেণী, এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় কেন? এদের যদি ইলেকট্রন বিন্যাস দেখা যায় হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন প্রত্যেকের সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন আছে। রাসায়নিক বিক্রিয়ার দিক থেকে এরা খুব নিষ্ক্রিয়, এই জন্য এদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা আরেকটা সম্ভ্রান্ত মৌল। সম্ভ্রান্ত মানে হচ্ছে যারা কারোর সাথে যুক্ত হতে চায় না, এরা সেই ঘটনাটা দেখায়, এই জন্য এরা হচ্ছে সম্ভ্রান্ত। এবং তোমাদের আরেকটা প্রশ্ন থাকে, এই জিনিসটা কি? তাহলে এই নিচে এটাকে কি বলে? এইখানে টোটাল 14টা করে মৌল আছে, যেটা কোথা থেকে এসছে? ল্যান্থানাম থেকে এসছে, অ্যাক্টিনিয়াম থেকে এসছে, এই জন্য এই শ্রেণীটাকে বলে ল্যান্থানাইট শ্রেণী, আর এইটাকে বলে অ্যাক্টিনাইট শ্রেণী। ল্যান্থানাইট শ্রেণী যেটা আছে সেখানে যারা থাকবে এরা প্রকৃতিতে মানে ইউনিভার্সে খুব কম পরিমাণে পাওয়া যায়, এই জন্য এদেরকে বলা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল, খুব রেয়ার, পাওয়া যায় না। নিচের গুলো হচ্ছে সব তেজস্ক্রিয়,
যার মধ্যে ইউরেনিয়াম তো প্রাকৃতিক, সবই প্রাকৃতিক, এগুলো প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। এগুলো তেজস্ক্রিয় কি, এরা নিজে থেকে কিছু অদৃশ্য শক্তি নির্গত করে। নিশ্চয়ই পরমাণু বোমার ক্ষেত্রে দেখেছো ইউরেনিয়াম দিয়ে তৈরি করা হয়, প্লুটোনিয়াম দিয়ে তৈরি করা হয়। এই যে নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিশিয়াম, এগুলো সব হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল, যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়। তোমাদের দীর্ঘ পর্যায় সারণীর মধ্যে এই জিনিসটাই আছে। যে কথাগুলো বললাম, এই কথাগুলো শ্রেণীগুলোর নাম ভালো করে মনে রাখবে। প্রত্যেকটা শ্রেণীর একটা বা দুটো করে মৌলের নাম মাথায় রাখবে। পরীক্ষায় প্রশ্নের সময় তোমাকে জিজ্ঞেস করবে একটা চ্যালকোজেন মৌলের নাম লেখো, একটা নিকোজেন মৌলের নাম লেখো, তারপরে একটা মুদ্রা ধাতুর নাম লেখো, মুদ্রা ধাতু কোন শ্রেণীতে অবস্থান করে, একটা ইউরেনিয়ামোত্তর মৌলের নাম লেখো। তাহলে এগুলো নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিশিয়াম, এই নামগুলো লিখতে হবে। ওই জন্য ভালো করে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণীগুলোর প্রত্যেকটা শ্রেণীর একটা করে মৌলের নাম, যেমন সন্ধিগত মৌল কপার, জিঙ্ক, সিলভার, সোনা, কোবাল্ট, নিকেল, আয়রন, এই নামগুলো পড়ে রাখবে। তোমাদেরকে জিজ্ঞেস পরীক্ষায় শর্ট কোশ্চেনে দিতে পারে, ওই জন্য ঠিক করে এগুলো পড়ে রাখবে। পরবর্তী যে পিরিয়ডিক টেবিলের অংশ আছে সেখানে হচ্ছে মৌলের ধর্ম নিয়ে আলোচনা করা হবে। কিভাবে একটা মৌলের পর্যায় সারণীতে পর্যায় শ্রেণী নির্ণয় করব, সেই বিষয়ের ক্লাস অক্রমণী স্কুলের ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক সমরেশ বাবু পরবর্তীতে নেবেন, তখন তোমরা সেখান থেকে জানতে পারবে। আজকের মতো আমি এতটুকুই তোমাদের পিরিয়ডিক টেবিলের কিভাবে এসছে সেই জিনিসটা বোঝালাম। প্রত্যেকেই বুঝতে পেরেছো। নিজেরা পাঠ্যপুস্তক থেকে ভিডিওটা দেখার পর তোমরা পাঠ্যপুস্তক থেকে ভালো করে জিনিসগুলোকে পড়ে নিবে। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাসে আবার দেখতে পাবে। নমস্কার।